আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আন্টিরা এবং সোনামণিরা, সবাই আপনারা কেমন আছেন? আশা করছি দেশে এবং দেশের বাহিরে আপনারা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কিছু লেবু, তারপরে সিফত ফল, করমচা আর কাঁঠাল দুইটা সকালবেলায় গ্রাম থেকে এসেছে, গ্রামের বাড়ি থেকে। এগুলো সবই আমার গাছের, মানে অন্য কারোর গাছের না, আমাদের নিজেদের লাগানো গাছের আর কি। আর এই কাঁঠাল দুইটাও আনা হয়েছে। তো সকাল সকালে আপনাদের সাথে নিজের গাছের ফল দিয়ে শুরু করলাম ভিডিওটা। এখন একটু বাবুর জন্য তুলসী পাতার চা বানিয়ে নিব। বাবুর তো প্রচণ্ড কাশি, এত কাশি, সারাটা রাত এক ফোঁটা বাচ্চাটা ঘুমাতে পারে না কাশির জন্য। বাচ্চাদের অসুখ থাকলে তো মায়েদেরও ঘুম হয় না। সারা রাত আমার বাচ্চা কাশে, সাথে আমিও বসে থাকি, উঠি, এটা করি ওইটা করি, ওর যেন একটু ভালো লাগে সেরকম কিছু করার চেষ্টা করি। কিন্তু খুব কাশি হয়েছে, গরমে প্রচুর ঘামছে। এক মুহূর্ত এসি ছাড়া থাকলেই সে প্রচুর ঘেমে যায়, আর ঘাম থেকে মনে হচ্ছে কাশিটাও বেড়ে যাচ্ছে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে এই তো এখানে চাটা বসিয়ে দিলাম, লং দিলাম, দারচিনি এলাচি দিলাম, আর তুলসী পাতা দিয়ে দিলাম। তুলসী পাতাটা আরিফকে দিয়ে আনিয়ে নিয়েছি, পাশের বিল্ডিংয়ে মনে হয় আছে গাছ, তো সেখান থেকে আনা হয়েছে। তুলসী পাতার চা খেলে নাকি কাশি ভালো হয় সবাই বলছে, তো সেজন্য তুলসী পাতার চাটা আর কি খাওয়াচ্ছি বারবার। ওর জন্য শুধু বানাচ্ছি, কারণ আরিয়ানা আবার তুলসী পাতার চাটা খেতে চায় না, ও রং চাও খেতে চায় না। এজন্য ওর জন্য আর বানালাম না, শুধু বাবুর একার জন্য একটু তুলসী পাতার চা বানিয়ে নিলাম। আর এখানে বাবুকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম দুধের মধ্যে পাউরুটি ভিজিয়ে। এটা বাবুর খুব পছন্দের একটা ব্রেকফাস্ট, আর যেহেতু গলাও ব্যথা সেজন্য এই ব্রেকফাস্টটাই ওকে দিলাম। তো আমি আবার দেখছিলাম যে জ্বর আছে কি না। জ্বর নেই, এখন জ্বর একটা খুব আসছে না, কিন্তু কাশি আছে, ঠান্ডা আছে, নাক বন্ধ হয়ে আছে, মানে এই সমস্ত প্রবলেমগুলি আছে, জ্বরটা আর আসছে না। তো প্রচণ্ড গরমেই কিন্তু চারদিকে সবার এরকম অসুখ বিসুখ হচ্ছে, জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি আর কি। তো যাই হোক, বাবুকে ব্রেকফাস্ট দিয়ে আমি এখন কাপড় দিতে এলাম ওয়াশিং মেশিনে। কিছু কাপড় ওয়াশিং মেশিনের ভিতর আগে থেকেই রাখা ছিল, আর কিছু এখন দিয়ে দিচ্ছি। বাবুর দুইটা স্কুল ড্রেস আর বাবুর কিছু কাপড় চোপড় সব কিছু দিয়ে দিচ্ছি। দেখা যায় যে কাপড় ওয়াশ করলে বেশিরভাগ কাপড়ই বাবুর হয়, কারণ বাবু সারাদিনে 4-5টা জামা গেঞ্জি বদলাতে হয় আর কি। অনেক ঘামে বাচ্চাটা, মানে কিছুক্ষণ পরপরই দেখা যায় যে গেঞ্জি ঘেমে গেছে। আর সারাদিন তো এসি ছেড়ে রাখা যায় না। ওয়াশিং মেশিন থেকে কাপড় বের করলে দেখা যায় বেশিরভাগ কাপড়ই বাবুর। তো আজকে দুইবার কাপড় ওয়াশ করতে হবে। বিছানার চাদর আছে, কুশন কাভার আছে। তো আমি আবার যে আমরা রেগুলার ইউজ করি কাপড়গুলি, সেই কাপড়ের সাথে বিছানার চাদর কখনোই ওয়াশ করি না। এটা আমার কাছে কেমন যেন লাগে, মনে হয় বিছানার চাদরের ময়লাগুলি কাপড়ের, মানে গায়ের কাপড়ের সাথে লেগে যাবে, এই টাইপের একটা সূচিবায়ু বলতে পারেন। তো সবসময় আমি আমাদের ব্যবহারের কাপড় চোপড় আলাদাই মানে ওয়াশ করি, আর বিছানার চাদর বা যদি অন্য কিছু ওয়াশ করতে হয় সেগুলো আলাদা ওয়াশ করি। কাপড়ের সাথে কখনোই বিছানার চাদর ওয়াশ করি না। তো যাই হোক, এখানে কাপড়গুলো ওয়াশ হতে থাকুক, আর এদিক থেকে আমি একটা ইলিশ মাছ ভিজিয়ে নিলাম। ইলিশ মাছটা অবশ্য আমার কেনা না, ভাবি বাসা থেকে পাঠিয়েছে। আমার বাচ্চারা খুব একটা ইলিশ মাছ খেতে চায় না কাটার ভয়ে, সেজন্য আমি ইলিশ মাছ কিনিও না। আর প্রচুর অ্যালার্জি, আরিয়ানার তো ইলিশ মাছ খেলে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর এখানে হচ্ছে কচুর ডগা, বাড়ি থেকে আনা, এগুলো আমাদের গ্রামের বাড়ি থেকে আনা। এখানে ডাটা আর আলু কেটে নিয়েছে খালা, এটাও আমাদের গ্রামের বাড়ি থেকে আনা। তো আজকে যা রান্না করছি কোনো কিছুই বাজার থেকে কেনা না, সব কিছুই গ্রামের বাড়ি থেকে আনা। তো ইলিশ মাছটা এদিক থেকে ভিজতে থাকুক, তারপরে কেটে নিব। তো এই তো ইলিশ মাছটা ভেজার পর কাটা হয়ে গেছে। এখন কচুর ডগা যেগুলো আছে সেগুলো একটু ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দিয়ে তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে আর কি রান্না করব। আমার খুবই পছন্দের একটা রেসিপি বলতে পারেন এটা। আর আপনাদের সাথে আজকে কচুর ডগা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘাটাঘাটি তরকারিটা একটু শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, আপনাদের কাছে ভালো লাগবে।
কচুর ডোগাটা রান্না করার জন্য এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, দারচিনি, এলাচি, তেজপাতা নিয়েছি। আর এদিক থেকে কচুর ডোগাটা কিন্তু ভাপ দেওয়া হয়ে গেছে, পানিটা ঝরিয়ে নিব। মাংস যত রকমের মশলা আছে সব কিছু কিন্তু এই রান্নাটায় আমি ইউজ করব। আর এখানে মাছটাও ধুয়ে রাখা হয়েছে ভালো করে। এই তো ডোগাটা একটু পানি ঝরিয়ে নিচ্ছি, একটা স্ট্রেনারে দিয়ে দিলাম। কতটুকু ছিল আর দেখেন সিদ্ধ করার পর একদম অল্প একটু হয়ে গেছে। তো কচুর ডোগাটা রান্না করছি, রেসিপিটা একটু শেয়ার করি। প্রথমে রেগুলার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই তো পেঁয়াজটা ব্রাউন কালার যখন হয়ে গেছে তখন কচুর ডোগাটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়েচেড়ে একটু কিছুক্ষণ ভেজে নিব। এই রেসিপিটা কিন্তু মজাদার একটা রেসিপি এবং আয়রনে ভরপুর একটা রেসিপি। এই তো কচুর ডগাটাকে একটু ভেজে নিলাম। এরপর সব মশলা আমি একসাথে নিয়ে নিয়েছিলাম একটা প্লেটে, পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়েচেড়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। আর মাছটাকে আমি আলাদা একটু ভেজে নিব, মানে মাছের কাটা কোটা, মাথা, লেজ সব কিছু দিয়ে রান্না করছি, সেটা একটু আলাদা ভেজে নিব। পাশের চুলায় মাছটা ভেজে নিচ্ছি। এই তো মাছটা ভেজে নিচ্ছি এখানে। আমার বাচ্চারা এখানে যতটুকু মাছই নিয়েছি, এক পিস মাছও খাবে না, দুইজনের একজনও, সেজন্য আমি একটু কম করেই নিলাম। আর ইলিশ মাছ আমার একটু পছন্দ, বাট বাচ্চারা কাটার ভয় খেতে চায় না, সেজন্য আমার বাসায় খুব একটা আনাও হয় না, আবার অ্যালার্জিরও একটু প্রবলেম আছে। তো যাই হোক, এখানে মাছটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর হালকা করে একটু ভেজে নিয়েছি, অত কড়া করে ভাজিনি। কচুটা রান্না করতে থাকি। আর প্রতিদিনের মতো আমার ভাইয়া আপুদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিয়েছি, যারা আমার চ্যানেলটাতে আজকেই প্রথম ভিজিট করছেন, আপনাদের কাছে যদি আমার এই ব্লগ ভিডিওগুলি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলেই কিন্তু আপনাদের সুবিধা মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। মাছের মাথা, কাটাকুটা, লেজ সব কিছু দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে একদম শুকনা শুকনা করে নিব। কচু দিয়ে ইলিশ মাছের মাথার এই তরকারিটা যত বেশি শুকনা শুকনা হবে তত কিন্তু মজা হবে বেশি। আর এটা কিন্তু মানে খুবই আয়রনে ভরপুর একটা রেসিপি বলতে পারেন। আমার বাবু যখন পেটে ছিল তখন এই রেসিপিটা আমার অনেক খেতে হয়েছে, আয়রনের একটু ঘাটতি ছিল শেষের দিকে আর কি। প্রচুর পরিমাণের কচু শাক খেতে বলেছিল ডাক্তার। তো আজকে এই রেসিপিটা করতে গিয়ে আমার সেই সময়টার কথা মনে পড়ে গেল, আর আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। তো যাই হোক, রেসিপিটা কিন্তু প্রায় শেষের দিকে, একদম শুকনা শুকনা হয়ে গেছে, তেলটা উপরে ভেসে এসেছে। এই পর্যায়ে আমি চুলার হিটটা অফ করে পাশের চুলায় নিয়ে এলাম। আর এই চুলায় আমি ডাটা দিয়ে, আলু দিয়ে 3 পিস ইলিশ মাছ দিয়ে তরকারিটা রান্না করে নিলাম, কারণ আমার বাচ্চারা শুধু ডাটা আলু তুলে খাবে, 1 পিস মাছও খাবে না। যদি ছোটোটাকে কাটা বেছে খাওয়ানো যায় হয়তো বা একটু খাবে, বড়টা ছুঁয়েও দেখবে না, কারণ ওর অনেক অ্যালার্জি। রান্না শেষ হওয়ার পর আমি একটু ছাদে যাচ্ছি, কারণ কাপড়গুলি তো খালা সেই সকালে নেড়ে দিয়ে গেছে। যে পরিমাণ রোদ উঠছে কাপড়ের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এখন যদি নিয়ে না আসি। তো গোসলের আগে যে কাপড়গুলি নিয়ে আসব। আরে বাবা, এত রোদ, ছাদের অবস্থা খুবই খারাপ। রোদে তাকানো যাচ্ছে না, কিন্তু ছাদ ভর্তি আমার কাপড়। সব কাপড়গুলো তুলে নিয়ে যেতে আসছি এখন, তা না হলে সব রোদে ডিসকালার হয়ে যাবে। আজকে 2 বার মেশিনে কাপড় ওয়াশ করেছি। সকালে একবার করলাম, তারপরে আবার ওই বিছানার চাদর, কুশন কাভার এগুলো ওয়াশ করেছি। খালা সব নেড়ে দিয়ে গিয়েছিল, এখন আমি এগুলো নিয়ে যাই ঘরে, তা না হলে কাপড়ের অবস্থা 14টা বেজে যাবে। গাছগুলোর কি অবস্থা রোদে। কাপড়গুলি তুলে নিয়ে এখন আমি বাসায় চলে যাচ্ছি। লিফটের ভিতরে ওঠার পর আমার মাথাটা মনে চক্কর দিয়ে উঠলো, মানে রোদে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কাপড়গুলি তুলতে তুলতে আমার 12টা বেজে গিয়েছে। তো যাই হোক, কাপড়গুলি এখন বাসায় নিয়ে যাই, তারপর একটু ঠান্ডা হয়ে নেই। কাপড় এনে সব বিছানার উপর রেখে দিচ্ছি। একটু আমি
মানে একটু রেস্ট নিয়ে তারপর কাপড়গুলো গুছাবো, তারপর আমি গোসলে ঢুকবো। কারণ কাপড়গুলো এরকম এলোমেলো রেখে গোসলে ঢুকবো না আমি। আরও কিছু কাপড় চোপড় আছে, সব কিছু গুছিয়ে নিব, আলমারির ভিতরটাও একটু গুছাবো। তো এই তো অফ ক্যামেরায় আমি সব গুছিয়ে নিয়েছি, আপনাদের সাথে সেগুলো আর কিছুই শেয়ার করিনি, কারণ প্রচুর গরম, গরমের মধ্যে আসলে কাজ করতে খুব বেশি কষ্ট হচ্ছে। তারপরও কাজ করেই যেতে হবে, জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। আমাদের বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু কবর পড়েই আছে, কবরের মধ্যে আমরা অনেক বিশ্রাম নিতে পারবো। আর যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ মানে একটা মুহূর্ত সময়টাকে নষ্ট করতে চাই না, সারাটাক্ষণ মানে কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে চাই। কাজের মধ্যে রাখলেই কিন্তু ভালো থাকা যায়, সুস্থ থাকা যায় মানসিক শারীরিকভাবে। তো সেজন্যই আর কি আলমারিটা গুছিয়ে নিলাম, অনেক দিন ধরে এলোমেলো হয়েছিল। অনেকেই দেখতে চান যে আপু তোমার আলমারির ভিতরটা কিভাবে গুছিয়ে রাখো, একটু দেখাবে, সেজন্যই শেয়ার করছি। তো এই তো এদিক থেকে আমার জামাগুলো রেখে দেওয়া হয়েছে, যে জামাগুলো আর পরা হয় না, একটু গর্জিয়াস ড্রেস, সেগুলো এরকম আয়রন করে পলিথিন করে এভাবে রেখে দিয়েছি। আর কয়েকজন আপু বলেছিলেন আপু তোমার শাড়ির কালেকশন দেখাবে, আসলে আমার ওইরকমভাবে কোনো শাড়ি নেই, যে কয়টা আছে সেই কয়টাই এভাবে গুছিয়ে রেখেছি। আর আমার কি হয় জানেন, আমি যদি 2টা শাড়ি কিনি, দেখা যায় আগে থেকে আমি 3টা শাড়ি আরেকজনকে দিয়ে দিই বা কাউকে দিয়ে দিই, এটা আমার সব সময়ের অভ্যাস। 2টা জামা কিনলে আগের 4টা জামা আমি কাউকে দিয়ে দিবই, এটা আমার সব সময় হয়ে আসছে। তো এই আর কি, আমার কাপড় চোপড় এজন্য খুব একটা জমে না, অনেক বেশি কাপড় চোপড় জমিয়ে রাখতে আমি পছন্দও করি না। যেগুলো আমি পরি না সবসময় বেছে বেছে কাউকে না কাউকে দিয়ে দেই। আমার খালাতো বোনেরা আছে, ওদের আমার কাপড়ই লাগে, তো ওরাও খুব সুন্দরভাবে সেগুলো পরে নেয়, মানে কোনো সমস্যাই হয় না। বোনের কাপড় বোন পরবে, এটাই তো স্বাভাবিক। তো এই তো এভাবে আমি আলমারিটা গুছিয়ে রাখি। আমার আলমারির ভিতর খুব একটা হজবরল কখনোই হয় না, আর কেন হয় না সেটা তো বললাম, আমি কয়দিন পরপরই বাছাই করি, সেজন্য আমার আলমারিতে খুব একটা হজবরল হয় না। আর এই সাইডে যে আলমারিটা আছে এটার মধ্যে হচ্ছে ওর বাবার কাপড় চোপড় রাখা আছে, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যেহেতু সময় আছে এখন আমার হাতে। তো এই তো এই আলমারিতে ওর বাবার ব্লেজার, মানে শীতের যত আইটেম আছে, এমনিতে যত কাপড় আছে সব কিছুই এখানে রাখা আছে। আর উপরে একটা স্ল্যামের ব্যাগ দেখতে পাচ্ছেন, এই ব্যাগটার মধ্যে বাবুর ছোটোবেলার কিছু কাপড় চোপড়, জুতা, অনেক কিছুই রাখা আছে। আপনাদের সাথে একদিন শেয়ার করব বাবুর স্কুলের প্রথম জুতা, স্কুলের প্রথম ড্রেস, বা ওর লাইফের প্রথম জামাটা, প্রথম পাঞ্জাবিটা, এগুলো আমি রেখে দিয়েছি। আর বাবুর এই পর্যন্ত যত পাঞ্জাবি কেনা হয়েছে একটা পাঞ্জাবিও আমি ফেলিনি। তো সব কাপড় চোপড় তো আর রাখা যায় না, সব মানে কাউকে না কাউকে দিয়ে দিতেই হয়, সেখান থেকে বেছে কয়েকটা আর কি আমি রেখে দিয়েছি। তো যাই হোক, এই আলমারির ভিতরটাও শেয়ার করে দিলাম। তো আশা করছি যারা দেখতে চেয়েছিলেন আলমারির ভিতরটা কিভাবে গুছিয়ে রাখি, আজকে তাদের মনের আশাটা পূরণ হবে। আর যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওর অনেক দূর পর্যন্ত চলে এসেছেন, যারা এখনও আমার সাথে আছেন ধৈর্য ধরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটা লাইক দিয়ে আমাকে আরও বেশি উৎসাহিত করবেন, এটাই আমি আশা করছি আপনাদের কাছে। তো এই তো দরজার পিছনে যে জায়গাটা আছে, এখানে একটা হ্যাঙ্গার আছে, হ্যাঙ্গিং করে রেখেছি। এটার মধ্যে আসলে আমি বুরকা রাখি বা বাইরে থেকে এসে ব্যাগটা ঝুলিয়ে রাখি। তো এখানে বাবুর স্কুল ড্রেস 2টা রেখে দিলাম আপাতত, এগুলো আয়রন করতে হবে, এগুলো ঘরেই হয়তো আমি আয়রন করে দিব। আর এখানে 2টা বুরকা আছে ঝুলিয়ে রেখেছি। একজন আপু বলেছিলেন বুরকার কালেকশন দেখাতে, ইনশাল্লাহ দেখাবো। প্রচুর গরম, গরমে আসলে কোনো কাজই করতে ইচ্ছে করে না, সেজন্য অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কোনো রকম খালি লাইফস্টাইলটা শেয়ার করে যাচ্ছি। গোসল করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, এরপর আবার ছুটতে হয়েছে বাইরে। বাইরে গেছি, বেশ কিছু জিনিসপত্র শেষ হয়ে গিয়েছিল দরকারে, সেগুলো নিয়ে এলাম। আমানা বিগ বাজার থেকে কিছু ফ্রুটস আনা হয়েছে, আর কিছু মানে দরকারি জিনিসপত্র যেগুলো শেষ হয়ে গিয়েছিল সেগুলো আনা হয়েছে। তো মজার বিষয় হচ্ছে, আজকে বাজার করার পর 1 লিটারের এই তেলটা ফ্রি দিয়েছে। 5,000 টাকার বাজার করাতে আর কি এই 1 লিটার সয়াবিন তেল, রূপচাঁদার সয়াবিন তেলটা ফ্রি দিয়েছে। তো বাবুর হাতে, বাবু খেলছিল এটা দিয়ে, আমি বললাম যে রাখো, তোমার আন্টিদের সাথে শেয়ার করি। আসলে এখানে মেম্বারশিপ কার্ড করা আছে, তো যাই হোক সব কিছু মিলিয়ে ওরা কী জন্য দিল, বলল যে এটা আমাকে ফ্রি দেওয়া হয়েছে। তো এই তো এই 1 লিটার রূপচাঁদা তেল ফ্রি পেয়েছি আজকে। আর আজকে দুপুরের খাবারটা যেহেতু বাচ্চাদের মন মতো হয়নি, ওরা খুব একটা খায়ওনি, তো ওদের জন্য এখানে KFC থেকে চিকেন ফ্রাই আনা হয়েছে। বাবু সেগুলাই বের করছে। বাবুর এখন মোটামুটি শরীরটা ভালো, কাশি আছে আর কি, জ্বরটা নেই, কাশি আছে, তো এই জন্য একটু মানে ছুটাছুটি করতে পারে আর কি। আর ছেলে বাচ্চা তো
খুব একটা অসুখ হলেও শুয়ে থাকতে চায় না, একটু ছুটাছুটি ঘরের মধ্যে করতেই থাকে, খেলনা টেলনা নিয়ে খেলে, এটা সেটা করে আর কি। সাইকেলটাও চালাতে চায়। আমি বললাম যে বাবা তোমার অনেক কাশি আর তুমি প্রচুর ঘামো, তো তোমার এই সময় সাইকেল চালানো ঠিক হবে না, ঘামলে তোমার আরও ঠান্ডা বেশি বেড়ে যাবে। তো আজকে রাতে ওর চুলটা কাটিয়ে দিব। রাতে দিনের বেলায় তো আসলে ওকে নিয়ে বাইরে যাওয়াই সম্ভব না, এখন যে পরিমাণ রোদ, তো এই জন্য আর কি রাতে কাটাবো। এই তো চিকেন ফ্রাই বের করে নিল, ওদেরকে সার্ভ করে দিচ্ছি। এদিক থেকে আমি ফ্রুটসগুলি একটু গুছিয়ে রাখছি। তো সব মিলিয়ে এই ছিল কিন্তু আমার আজকের ভিডিওটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমি আজকের ভিডিওতে, সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।